রায় দিলে দিতে পারে, কিন্তু সেই রায় আন্তর্জাতিক মহল মেনে নেবে না। দ্বিতীয় কথা হচ্ছে সেই রায়টা প্রতিফলিত হবে না, মানে কার্যক্ষেত্রে প্রতিফলিত হবে না। আর যিনি রায় দেবেন আর যারা রায়টা করাচ্ছে সব হচ্ছে ওই ফাঁসির দড়িতে গিয়ে তাদেরকে ঝুলতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে একটা রায় হবে বলে এরা বলছে, আসলে আপনি কি মনে করেন? বা এই রায়টা যদি হয়, আন্তর্জাতিক বিশ্ব ইন্ডিয়া কোন চোখে দেখবে বলে আপনার মনে হয়? এই রায় যদি হয় তাহলে পরে জানবেন যে মানে মানে কুড়ালে পা বাড়লো আর কি। আবার আমাদের ওই ইউনুস, মোহাম্মদ ইউনুস কুড়ালে পা মারলো। লোকের পায়ে কুড়াল পড়ে তো কুড়ালে পা মারবে। আর আন্তর্জাতিক দুনিয়ায় বাংলাদেশের যতটুকু সম্মান আছে সেটাও থাকবে না, কারণ এই রায় কোনোদিন মান্যতা পাবে না, সারা বিশ্বে কোনোদিন মান্যতা পাবে না। কারণ এটা একটা ক্যাঙ্গারু কোর্ট। এই ক্যাঙ্গারু কোর্টে কি হচ্ছে না হচ্ছে বিশ্বের সবাই জানে, আন্দাজও করছে। তো যে রায়ের প্রতিফলন ঘটবে না, না এখন যদি শেখ হাসিনার ফাঁসির অর্ডার দিয়ে দেন রায়, শেখ হাসিনাকে ফাঁসি দিতে পারবেন? পারবেন না। সেটা জজ খুব ভালো করে জানেন। যদি জজ বুদ্ধিমান হন, আমি আমার বক্তব্য বলছি, যদি জজ বুদ্ধিমান হন, যদি আমি হতাম, আমি রায়টাকে পিছিয়ে দিতাম, আর একটা ডেট নিয়ে রায়টাকে পিছিয়ে দিতাম। কারণ আমি ওই ছাগ বলি হব না। আর যদি পয়সা পয়সা খেয়ে থাকে জজ, হ্যাঁ রায়টা দিয়ে আমি বিদেশে কেটে পড়লাম, সেটা যদি করে সেটা আলাদা কথা। যদি ভারতবর্ষ ট্রানজিট দেয়, তাহলে যদি দেয়, আমার মনে হয় না এখন ভারতবর্ষ কাউকে ট্রানজিট দেবে। এই যতগুলো রয়েছে এর মধ্যে কাউকে ট্রানজিট দেবে না ভারতবর্ষ। আমাদের ডিএমপি পুলিশ কমিশনার বলেছেন, যারা গাড়ি ঘোড়াতে আগুন দিচ্ছে বা যারা রাস্তাঘাট ব্লক করছে বা আওয়ামী লীগ ছাত্রলীগের লোক দেখলে ব্রাশ ফায়ার করে দাও। তার মানে হচ্ছে যে এখন যদি কেউ গাড়িতে ইট পাটকেল মানে আন্দোলন করে, ব্রাশ ফায়ার করা এখন জায়েজ আছে, হত্যা জায়েজ আছে। কিন্তু যখন আমাদের সেতু ভবন, মেট্রো রেল এগুলো জ্বালাইছিল, তখন কেন পুলিশ মারলো সেইটা জায়েজ নাই। এবং এখন উনি বলছে যে এটা পুলিশের যে বই আছে, সে বইয়েই আছে। তা আমার মনে হয় আপনারা হয়তো আন্তর্জাতিক মিডিয়াতে এই কথাগুলো আরো জোরালো ভাবে তুলে ধরতে পারবেন। এইটা না, আজকে উনি এইটা বলছেন। আপনি 4 দিন আগের ভিডিও দেখুন। আমি 4 দিন আগে বলেছিলাম যে আওয়ামী লীগ রাস্তায় বেরোবেন না, ঘরের মধ্যে চুপ করে বন্ধ হয়ে বসে থাকুন। আর সমস্ত দোকান পাটে যত মালিক আছে, দোকানের মালিক আছে, রিক্সাওয়ালা আছে, বাস কর্মী আছে, তাদেরকে আমি অনুরোধ করেছিলাম আপনারা যদি সত্যি স্বাধীনতার পক্ষে থাকেন এবং বঙ্গবন্ধুকে ভালোবেসে থাকেন, শেখ হাসিনাকে ভালোবেসে থাকেন, আপনারা গাড়ি চালাবেন না, বাস চালাবেন না, রিক্সা চালাবেন না। একদিন আপনারা হাফ বেলা খেয়ে থাকুন, দোকান খুলবেন না, বন্ধ এমনি সফল হয়ে যাবে। আমি জানতাম, আমি বলেছিলাম যে মারবে কিন্তু ওরা, বাস জ্বালাবে ওরা, জামাতিরা। আমার দেখুন 4 দিন আগের ভিডিওতে আছে, বাস জ্বালাবে জামাতিরা, গাড়ি ভাঙবে জামাতিরা, দোষটা দেবে হচ্ছে আওয়ামী লীগের গাড়ি। এই সমস্ত কিছু করছে না, সব করছে কিন্তু এইগুলো হচ্ছে আর আপনার জামাতিরা। যদি শেখ হাসিনা ওখানে যদি কোনো অঘটন ঘটতো, তাহলে বাংলাদেশের জায়গা থাকতো না, ম্যাপ থেকে মুছে যেত। এটুকু আমি বলে দিলাম। এটা কিন্তু আপনাদের সেনাপ্রধানকে বলে দেওয়া হয়েছিল, যদি বিকেল 4টের মধ্যে শেখ হাসিনা সম্পূর্ণ সুস্থ শরীরে আমাদের দেশে না পৌঁছায়, তাহলে পরে আপনার দেশে বিশ্বের ম্যাপ থেকে বাংলাদেশ বলে কিছু থাকবে না। এটা বলেছিল অজিত দোভাল, বলেছিলেন। হ্যাঁ, এই যার কারণেই তো আপনার 5 তারিখে সরাসরি ইন্ডিয়াতে নিয়ে যেতে হয়েছিল, যেটা সেনাপ্রধানও স্বীকার করেছে যে 10টা 10:30টার দিকে ইন্ডিয়ান সেনাবাহিনীর প্রধান ফোন দিয়েছিলেন যে আপনারা পাঠান, আর আগে থেকেই হচ্ছে অন্যরকম হবে। হ্যাঁ, তারপরে আমরা কমান্ডো দিয়ে তুলে আনবো। হ্যাঁ, সেটা বলেছিলেন। হ্যাঁ,
শেখ হাসিনা একটা ইন্টারভিউ যেটা ওই আপনাদের নিউজ 18 এর সাথে দিয়েছিলেন, সেখানে উনি বলেছেন যে উনি 5 তারিখে ইন্ডিয়া যাওয়ার আগ পর্যন্ত উনি জানতেন না যে 3 তারিখ 4 তারিখে সেনাপ্রধান বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলছেন। তো ইন্ডিয়া কিন্তু এটা জানতো আগে থেকেই, যেটা আমরা জানতাম যে ইন্ডিয়া অনেক কিছুই জানতো, যেটা খবরটা দেওয়ার চেষ্টা করেছিল। তাহলে আসলে খবরটা পৌঁছালো না কেন শেখ হাসিনা পর্যন্ত? শেখ হাসিনা পৌঁছানো পর্যন্ত আপনার কে বলেছে? শেখ হাসিনাকে 2018 সাল থেকে, আমি বারবার বলে যাচ্ছি, তাকে সতর্ক করা হয়েছিল 2018 সাল থেকে যে আপনি সাবধান হন, সাবধান হন। এমনকি এই যে আপনাদের সেনাপ্রধানকে নিয়োগ দেওয়া, তখনও কিন্তু ভারতবর্ষ আপত্তি করেছিল, আমাদের বিশেষ করে আমাদের অজিত দোভাল, যে এই ভদ্রলোককে দেবেন না, তিনি কিন্তু আপনাকে ছোবল মারবেন। কিন্তু উনি শোনেন, উনি তো কারোর কথা শোনেন না। এখন ভারতবর্ষের কথা শুনছেন, আবার গদিতে ফিরে গেলে তখন আবার ভারতবর্ষের কথা শুনবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। তো ওই 4 তারিখ রাত্রির 2:30 থেকে 5 তারিখ 3:30 পর্যন্ত যা যা ঘটেছে পুরোটাই আমি জানি, কারণ সেদিন পুরো রাত্রে আমি জেগেছিলাম, পরের দিন পুরোটা জেগেছিলাম, যতক্ষণ না পর্যন্ত উনি হিন্ডান এয়ারবেসে এসে পৌঁছেছেন। ওই পুরো রাতটা কিন্তু অজিত দোভাল, আইবি, সেন্ট্রাল আইবি, এনআইএ সব কিন্তু ওয়ার রুমে ছিল, সব। এখন নরেন্দ্র মোদীর মতো একটা মানুষ যখন একটা দেশের নেত্রীর পক্ষে দাঁড়িয়ে যান এবং তার জন্য কঠোরতম জায়গা পর্যন্ত যেতে যখন উনি রাজি আছেন, এবং আমেরিকার সঙ্গে, আমেরিকার মতো একটা শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে সমানে পাল্লা দিয়ে তার সঙ্গে যখন ঝুঁকি নিয়ে লড়াই করে যাচ্ছে চোখে চোখ রেখে, এই আপনাদের থেকে কথাটা শেখা, চোখে চোখ রেখে কথা বল, চোখে চোখ রেখে কথা বলার মানে শক্তিটা একমাত্র ভারতের আছে। এই যে 16-17 মাস হয়ে গেল, এই 15 মাস 16 মাস হয়ে গেল, 15-16 মাসে এই যে সরকারটা আছে, এরা নানান ভাবে শুধু ঝেড়ে গেছে, একটা টিউবওয়েল পর্যন্ত করতে পেরেছে এরা, একটা খাল পরিষ্কার করেছে। সেখানে রিজওয়ানা ম্যাডামকে দেখলাম যে তিনি লাল কার্পেট পা দিয়ে তিনি খাল পরিষ্কার করাচ্ছেন। তা আমাদের এখানে তো জমাদারেরা খাল পরিষ্কার করে। কি বলবো, একটা অদ্ভুত অদ্ভুত রাষ্ট্র একটা। যে ভারত বাংলাদেশকে যিনি চিনিয়েছেন তিনি হচ্ছেন শেখ হাসিনা, তার আগে শেখ মুজিব। বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে শেখ মুজিবকে সবাই চেনে, শেখ হাসিনাকে সবাই চেনে। কিন্তু রাষ্ট্র হিসেবে, কূটনীতি হিসেবে শেখ হাসিনার পরে আর কূটনীতি জানা মানুষ কিন্তু বাংলাদেশে খুব একটা ছিল না। শেখ হাসিনার যে কূটনৈতিক বুদ্ধি ছিল, সেই বুদ্ধি কিন্তু আর কারো আপনাদের ছিল না। আর তারপরে এই ঘটনার পর যেটুকু হয়েছে, বাংলাদেশকে আরো চিনিয়ে দিয়েছে, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী, এস জয়শঙ্কর অ্যান্ড আমাদের এনএসএ অজিত দোভাল, এই 3 জন। ফলে এখন রাশিয়ার পুতিনও তাকে আমন্ত্রণ জানাচ্ছে, তিনি এখন এক্সাইল প্রাইম মিনিস্টার, তাকে রাষ্ট্রীয় সফরে আমন্ত্রণ জানাচ্ছেন। চীনের প্রেসিডেন্ট তাকে ফোন করছেন, তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে তো ভারতবর্ষ। এক সময় তো ভারতের উপরে রাগ করে তো উনি তো চীনেও চলে গেছিলেন, একদিন আগে অপমানিত হয়ে ফিরে এসেছিলেন। ভারত কিন্তু সেটা মনে ধরে রাখেনি, ধরে যদি রাখতো তাহলে ওই জায়গা থেকে ভারতবর্ষ বাঁচিয়ে আনতে পারতো না। কারণ ভারতবর্ষ যাকে একবার মনে করে এ আমার বন্ধু, সে বন্ধু। বন্ধু ভুল করতেই পারে। আপনি দেখুন, আপনি আমার সঙ্গে আপনার বন্ধুত্ব আছে, আপনি একটা ভুল করতেই পারেন, তাই বলে আমি আপনাকে ভুল বুঝে ফেলবো, বন্ধুত্ব চির খেয়ে যাবে, হয় না। অনেকে আবারও প্রশ্ন করছে, সেই ঘুরে ফিরে একই প্রশ্ন, অনেকেই প্রশ্ন করছে যে দাদা আওয়ামী লীগ কি ঘুরে দাঁড়াবে এই দেশে? এই প্রশ্নটা অবশ্যই অবশ্যই ঘুরে দাঁড়াবে। এবং আমি যেটা বলেছিলাম, বহুদিন আগে বলেছিলাম
যে মানুষ একদিন ঘর থেকে আওয়ামী লীগের লোকেদের হাত ধরে টেনে টেনে বার করবে, মিলিয়ে নেবেন। কিছুটা দেখেছেন আপনারা, এই শাটডাউনে কিছুটা দেখেছেন না, লকডাউন কি একটা প্রথমে যেটা হলো, তো দেখবেন এরপরে সাধারণ মানুষ না, খালি পেট আর খালি পকেট, বারবার আমি বলি যে মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, অনেক কিছু চিনিয়ে দেয়, বিশ্বকে চিনিয়ে দেয়, মানুষকে চিনিয়ে দেয়। তারা বুঝে গেছে এই 16 মাসে না 17 মাসে বুঝে গেছে যে শেখ হাসিনা কি ছিলেন আর এরা কি। পরিবর্তনের নামে এরা দেশকে লুটতে এসছে, এরা ধ্বংস করতে এসছে, এরা এক দেশের শত্রু, দেশদ্রোহী, এরা একটাও ছাড়া পাবে না, অন্তত ভারত তো ছাড়বেই না। একটা প্রশ্ন না করে পারছি না, আপনার আমাদের নিরাপত্তা উপদেষ্টা ইন্ডিয়া যাচ্ছেন, অজিত দোভাল স্যারের সাথে বৈঠক করবেন, কি ফলাফল হতে পারে বলে আশা করেন? উনি কি সেফ এক্সিট চাইতে যাচ্ছেন? না না, সেফ এক্সিট অন্তত মানে তার তো নিজের সেফ এক্সিটের দরকার নেই। না, উনি তো মার্কিন নাগরিক, তিনি মার্কিন নাগরিক, তার সেফ এক্সিটের দরকার নেই। আর তিনি অন্তত ইউনুসের উমেদারি করতে যাবেন না, কারণ ইউনুস তার সঙ্গে যা ব্যবহার করেছে। এখন যেহেতু ওই লুপসে সিদ্দিকে ভারতবর্ষে অ্যালাউ করছে না এবং বলে দিয়েছে যে পাঠাতে হবে একমাত্র ওই খলিলুর রহমানকে, যার সঙ্গে অজিত দোভালের একটুখানি যোগাযোগটা আছে, একজনের সঙ্গে যোগাযোগ আছে, সেটা হচ্ছে খলিলুর রহমান। এবং খলিলুর রহমান অত্যন্ত ধুরন্ধর লোক, তিনি কিন্তু রাজনীতিটা বোঝেন, মার্কিন দেশে থাকেন তো, উনি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন, উনি কূটনীতিটা বোঝেন। উনি বুঝে ফেলেছেন যে এইখানে ভারতবর্ষে যা চেপে ধরেছে, গলায় পা তুলে দিয়েছে, এখান থেকে বেরোবার উপায় নেই। লাস্ট উনি যেটা খুব দুঃখ করে উনি ঘনিষ্ঠদের বলেছেন যে আমার সঙ্গে যখন কথা বলেন তখন আমার মুখের দিকে চেয়ে চেয়ে কথা বলেন না আমাদের প্রধান উপদেষ্টা, তিনি অন্যদিকে চেয়ে থাকেন। মানে তিনি এতটাই নিজেকে অপমানিত বোধ করেছেন যে তারপরে ভেবেছেন যে আমার আর থেকে লাভ নেই, আমি বিদায় নিই বলে উনি চলে গেছেন। আর একজনকে এখন তো এই যে আপনার যিনি এইসব সংবিধান এ করলেন না, নামটা ভুলে গেলাম, হ্যাঁ, আলী রিয়াজকে এখন খুব লোকটোপ দেখাচ্ছে, এই করে দেবো ওই করে দেবো, লোকটোপ দেখাচ্ছে। আলী রিয়াজ আসবে বলে আমার মনে হয়, সেও ওকে তো মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর ইউনুসের উপদেষ্টা বানানো হয়েছে অলরেডি। হ্যাঁ, বাড়ানো হয়েছে, কিন্তু আলী রিয়াজ কি এসছে ওটা বলতে পারবো না, শিওর না। আলী রিয়াজ আসেনি, আসবেও না। আর আলী রিয়াজ জানে এই সরকারের অবস্থা কোথায়, ঢিলে হয়ে গেছে, সবাই পালানোর ধান্দা করছে, সবাই লঙ্গি লাগিয়ে রেখে দিয়েছে। ওই কি বলে আমরা মার্কিন রাষ্ট্রদূত তার কাছে গেছিল, গিয়ে 34 জনের না 36 জনের লিস্ট ধরিয়ে এসছে যে আমাদের সেফ এক্সিট দিতে হবে। তো উনি বিদেশ দপ্তরের সঙ্গে কথা বলেছিলেন, মার্কো রুবিওর সঙ্গে হয়তো কথা হয়েছিল বা কারোর সঙ্গে কথা হয়েছিল, সেখান থেকে না হয়ে গেছে যে আমরা এর মধ্যে নেই, যা করে ভারতবর্ষের সঙ্গে কথা বলে ওরা ব্যবস্থা করুক নিজেরা। মার্কিন যুক্তরাষ্ট্র এর মধ্যে ঢুকবে না, এটা স্পষ্ট নীতি। বলে সেফ এক্সিটের রাস্তা বন্ধ। ওনাকে ডেকেছে একটা একদম চূড়ান্ত সতর্কবার্তা পৌঁছে দেওয়া যে বেশি বাড়াবাড়ি করো না, তাহলে মেরে দেবো। আর মারা শুরু হলে কেউ থামবে না। তো দাদা, আপনাকে শেষ একটা প্রশ্ন করে আমরা লাইভটা শেষ করে দিব, সেটা হচ্ছে যে আপনার কি মনে হয় আমাদের নেত্রী কিছুদিনের ভেতরে আপনার এই টিভি ক্যামেরার সামনে এসে কোনো বক্তব্য দিবেন, কোন মিডিয়াতে? ওনাকে তো ভারতবর্ষ অনেক আগেই বলে দিয়েছে যে আপনি অডিও ভিডিওতেও আপনি করতে পারেন, যদি না, যেহেতু আপনাদের উনি বলেছেন ইন্ডিয়ার ইয়েকে ডাকানো হয়েছিল আমাদের দেশে, পররাষ্ট্র মন্ত্রণালয় হুমকি ধমকি দিয়েছে বন্ধ করার জন্য, এই জন্যই চিন্তা করছি। আমরা খুব ভয় পেয়ে গেছি, খুব ভয় পেয়ে গেছি। বাংলাদেশে আপনাদের পররাষ্ট্র
উপদেষ্টা হোক আর আপনাদের প্রধান উপদেষ্টা হোক, তাদের প্রত্যেকটা হুঙ্কার আমাদের হাড় কাঁপিয়ে দেয়, এত ভয় পাই আমরা। তো যাই হোক, তো এইসব উনি যেদিনকে মনে করবেন, উনি বলেছেন যে আমি দেশে গিয়ে জনগণের সঙ্গে সরাসরি কথা বলবো। আচ্ছা আচ্ছা। কে একজন আমার লিখে পাঠিয়েছে, বিচারক নাকি রাতেই নাকি ঢুকে যাচ্ছে এতে, কোর্টে। বিচারকের এত তাড়া, তার মানে বিচারক কালকে রায়টাই দেবে না, ও তো জামাতের মনে বিচারক। হচ্ছে। হ্যাঁ, জামাতি সেই বিচারক। তো, হ্যাঁ। এবং ওরা সেনাবাহিনী দিয়ে ঘিরে ফেলছে, পুরো বিচার কার্যালয় সেনাবাহিনী ঘিরে রাখছে, নিরাপত্তা। আচ্ছা, এত বড় ছাগল, যে জিনিসটা তোর হাতের মধ্যে নেই, আমি তাকে স্বপ্নে আমি পোলাও খাচ্ছি, যত পারছি ঘি ঢালছি। ভারতের লোকজন হাসাহাসি করছে, লিটারেলি হাসাহাসি করছে। আপনি ফোন করার আগে আমার সঙ্গে এক মন্ত্রীর কথা হচ্ছিল, আমাদের স্টেট মিনিস্টার, তার সঙ্গে কথা হচ্ছিল। বলছি, এত বোকা রাষ্ট্র আমাদের পাশে রয়েছে, আগে জানতাম না, এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে যেটা একেবারে নিরক্ষরদের বাস। তিনি একটু বাড়িয়ে বলেছেন, আমি নিরক্ষর বলবো না, আমি বলবো যে কিছু জামাতি নির্বোধ মানুষ আছে যারা ওই টোলে পড়েছে। সংস্কৃতি, আমাদের সংস্কৃত টোল যেমন আগে ছিল এখন তুলে দিয়েছে, ওরকম হচ্ছে আপনাদের ইসলামিক টোল আছে, সেই ইসলামিক টোলের ছাত্র, তারা শুধু হাদিস পড়ে গাজবায়তুল হিন্দ ওর স্বপ্ন দেখে যে ঘোড়ার পিঠে চেপে তরোয়াল ঘোরাতে ঘোরাতে আমরা লাল কেল্লার বুকে আমরা ইসলামিক ফ্ল্যাগ তুলবো। এই স্বপ্ন দেখুক, পাকিস্তান ওই স্বপ্ন দেখতে দেখতে ভিখারি হয়ে গেছে। একটা ছোট ভাই আছে, সেও ভিখারি হবে, কদিন বাদে তো আর টাকা জুটবে না।